হ্যালো এভরিওয়ান। তো নিশ্চয়ই তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমরা আরেকটা গুরুত্বপূর্ণ ভিডিও আনছি, যেখানে আজকে আলোচনা করব সেখানে লেন্স সম্পর্কিত বিভিন্ন যে প্রশ্নগুলো তার আলোচনা, তার সঙ্গে সঙ্গে লেন্সের ব্যবহার এবং লেন্স সম্পর্কিত যে গাণিতিক প্রশ্নগুলো পড়ে সেইগুলোর আলোচনা। তো আমরা লেন্স যে দু প্রকার লেন্স আলোচনা করে নিয়েছি, উত্তল লেন্স এবং অবতল লেন্স। তো সর্বপ্রথম লেন্স সম্পর্কিত যে বিভিন্ন ভৌত সংজ্ঞাগুলো আমরা আলোচনা করেছি, সেখানেও আমাদের মনে কিছু প্রশ্ন থেকে গেছে। দ্বিতীয়ত আমরা যখনই লেন্সের দ্বারা সৃষ্ট প্রতিবিম্বগুলোকে আলোচনা করছিলাম, সেক্ষেত্রেও আমাদের কিছু প্রশ্ন আলোচনা করার দরকার রয়েছে, যাতে করে বিষয়টা আরো সুস্পষ্ট হয়। সেই সঙ্গে সঙ্গে বিভিন্ন গাণিতিক প্রশ্নগুলোর সমাধান। তো আমরা যে বিভিন্ন প্রশ্নগুলো আমাদের মাথায় আসে, সেই প্রশ্নগুলোকে আমরা একটা তুলে রেখেছি বিভিন্ন জায়গা থেকে নিয়ে, যেগুলোর মধ্যে কিছুগুলো বিভিন্ন পরীক্ষায় আমরা পেয়েছি। যেমন ধরো, লেন্সের ক্ষমতা বলতে কি বোঝো? এটা তো আমরা জেনেছি লেন্সের ক্ষমতা। তো লেন্সের ক্ষমতাকে আমরা পি দিয়ে প্রকাশ করি, এবং যেটা হচ্ছে ফোকাস দৈর্ঘ্যের অনন্যক। এবং যত ফোকাস করার ক্ষমতাকে বলা হচ্ছে পাওয়ার অফ কনভার্জিং। কত কাছাকাছি কোনো একটা লেন্স কোনো সমান্তরাল আলোক রশ্মিগুলোকে তাকে কেন্দ্রীভূত করে বা এক জায়গায় নিয়ে আসতে পারে, সেটাইকেই দ্বারা তার ক্ষমতাকে নির্ণয় করা হয়। তো এর একক আমরা জানি ডায়াপ্টার এককে পরিমাপ করা হয়ে যায়। এক ডায়াপ্টার সমান কি? 1 মিটার ফোকাস দৈর্ঘ্য বিশিষ্ট যে লেন্সের অনন্যকটাকে বলা হচ্ছে 1 ডায়াপ্টার মিটার ইনভার্স। তাহলে এই ফোকাস দৈর্ঘ্যটা আমরা আবার ফোকাস দৈর্ঘ্যটা উত্তল লেন্সের ক্ষেত্রে আমরা হয় জানি সেটা পজিটিভ হয়ে থাকে। তো এই পাওয়ার যদি পজিটিভ হয়ে থাকে, এটা আমরা কি হয় জানি, এটাকে উত্তল লেন্স বলা হয়। আবার যদি নেগেটিভ হয়ে থাকে, এটা অবতল লেন্স ক্ষেত্রে আমরা বললে এটা বুঝবো। তো এইভাবে ক্ষমতা বলতে কি বোঝো, এর এককটা কি, এই যে প্রশ্নটা একটা আমরা, তাছাড়া যে প্রশ্নগুলো আমাদের এখানে একটু অগোছলো ভাবে রয়েছে, তো প্রথম প্রশ্নটা এখান থেকে আমরা নিলাম। দ্বিতীয় একটা প্রশ্ন, যেখানে দেখো আমরা লেন্স দিয়ে যে প্রতিবিম্বগুলো পড়ছিলাম, তার মধ্যে 6 নম্বর প্রশ্নটা দেখো, যে যখন অসীম থেকে কোন একটা বস্তু উত্তল লেন্সের দিকে আস্তে আস্তে অগ্রসর হলে প্রতিবিম্বের দৈর্ঘ্যের কিরূপ পরিবর্তন ঘটে। তো যে বিভিন্ন প্রকার প্রতিবিম্বগুলো আমরা অঙ্কন করেছিলাম, তোমরা ভালো করে খেয়াল করো। অসীমে যখন ছিল, বস্তুটা ফোকাসে প্রতিবিম্ব তৈরি করছিল, তারপরে ধীরে ধীরে উত্তল লেন্সের সামনের দিকে যত বস্তুটাকে আমরা আনছিলাম, প্রতিবিম্ব কিন্তু লেন্সের বিপরীত দিকে ধীরে ধীরে দূরের দিকে অগ্রসর হচ্ছিল, এবং সঙ্গে সঙ্গে ধীরে ধীরে বড় বড় প্রতিবিম্ব আমাদের তৈরি হচ্ছিল দৈর্ঘ্যের দিক থেকে। অর্থাৎ যত দূরের দিকেও সরছে, সঙ্গে সঙ্গে বিবর্ধিত প্রতিবিম্বও পাচ্ছিলাম। তাহলে অসীম থেকে কোনো বস্তুকে উত্তল লেন্সের দিকে যত নিয়ে আসা হয়, প্রতিবিম্বের দৈর্ঘ্য বৃদ্ধি হতে থাকে। বাড়তে বাড়তে আমরা জানি এক সময় যে অসীম বিবর্ধিত হয়ে যায়, তারপরে তৈরি করে অসৎ সমশীর্ষ প্রতিবিম্ব। এই বিষয়টা নিশ্চয়ই তোমরা রিলেট করতে পারছো। 7-এর আর একটা প্রশ্ন দেখো, যেখানে আমরা আলোচনা করছি যে সমান্তরাল কাঁচ ফলক কি ধরন, তার ফোকাস দৈর্ঘ্য কত। সমান্তরাল কাঁচ ফলক নিয়ে যখন আমরা আগে আলোচনা করছিলাম, এখানে আলোক রশ্মি পড়লে তার কিন্তু শুধুমাত্র পার্শ্ব সরণ ঘটে যায়, আর কিন্তু কোনো পরিবর্তন ঘটে না। সে কিন্তু সমান্তরাল হয়ে নির্গত হয়, অর্থাৎ শুধুমাত্র তার একটা পার্শ্ব সরণ ঘটে যায়। তাহলে ফোকাস কখন হয়ে থাকে? আলোক রশ্মিগুলো যখন সমান্তরাল থেকে অভিসারী রশ্মিতে পরিণত হবে, তখন মিলিত হওয়ার জন্য অগ্রসর হবে। কিন্তু এক্ষেত্রে যেহেতু বিচ্যুতি কোণ শূন্য হচ্ছে, তাহলে এর ফোকাস দৈর্ঘ্য কিন্তু হবে অসীম। অসীম দূরে গিয়ে মিলিত হতে পারে বলে আমাদের ধারণা করতে পারে। তো এইটা ফোকাস দৈর্ঘ্যের পরিবর্তন সম্পর্কিত কিরূপ হবে তার একটা প্রশ্ন, 7 নম্বর যে প্রশ্নটা আমরা এখানে তুলে রেখেছি। এরপরে 8 নম্বর প্রশ্নের আলোচনাটা এখানে দেখো। 8 নম্বর প্রশ্নটা একটু দেখে নাও, যে লেন্সকে চেনার উপায়। তো আমরা বিভিন্ন প্রকার যে লেন্স, ধরো প্রধানত 2 প্রকার লেন্স বলেছি, একটা উত্তল লেন্স, একটা অবতল লেন্স। তো এখন উত্তল লেন্স কিংবা একটা অবতল লেন্স, আমরা তার কাছে বস্তু থাকলে
প্রতিবিম্বের প্রকৃতিগুলো আমরা জেনেছি। উত্তল লেন্সের ক্ষেত্রে যদি তার ফোকাস দৈর্ঘ্যের মাঝে ফোকাস এবং আলোক কেন্দ্রের ভেতরে কোনো বস্তুকে রাখা হয়, তাহলে সেই বস্তু যেদিকে থাকে প্রতিবিম্ব কিন্তু সেই দিকে তৈরি করে এবং বিবর্ধিত অসৎ প্রতিবিম্ব তৈরি করে। সমশীর্ষক বিবর্ধিত অসৎ প্রতিবিম্ব তৈরি করে। আবার অবতল লেন্সের ক্ষেত্রে আমি এখানে বস্তুকে রেখে আমরা দেখেছি ফোকাস এবং আলোক কেন্দ্রের মাঝে যদি বস্তু রাখি, এক্ষেত্রে সেই যাই হোক না কেন সেই একই দিকেই সর্বক্ষেত্রে তৈরি হবে এবং সেই ফোকাস এবং বক্রতা আলোক কেন্দ্রের মাঝে। তো এই ক্ষেত্রে সেই চিত্রটা তোমরা মনে করো একটা সমান্তরাল হয়ে বেরিয়ে যাবে আর একটা আলোক কেন্দ্রগামী যাবে। এই দুটো রশ্মিকে আমরা পিছনের দিকে বাড়ালে এটাই পাচ্ছিলাম তার প্রতিবিম্ব। তো প্রতিবিম্বটা এক্ষেত্রেও অসৎ হচ্ছে, কিন্তু এক্ষেত্রে হচ্ছে বিবর্ধিত, এক্ষেত্রে হচ্ছে ক্ষুদ্র প্রতিবিম্ব। তাহলে ফোকাস দৈর্ঘ্যের মাঝে রাখলে যে দুটো বিপরীত বৈশিষ্ট্য যুক্ত হয়ে থাকে, এটা বড় হয়, এটা ক্ষুদ্র প্রতিবিম্ব, বিবর্ধিত প্রতিবিম্ব, আর এটা হচ্ছে ক্ষুদ্র প্রতিবিম্ব। এই দুটো পার্থক্য থেকেই কিন্তু আমরা লেন্সটাকে চিনে ফেলতে পারি। তো এরপরে তোমরা নিশ্চয়ই পড়ছো যে আর একটা প্রশ্ন যেটা আমরা পড়ানোর সময় আমাদের মাথায় এসেছিল, যেটা কি লেন্সের ফোকাস দৈর্ঘ্যগুলো কোন কোন বিষয়ের উপর নির্ভর করতে পারে। তো এখন দেখো আমরা লেন্স যখন এঁকেছি এর প্রতিসারক তল কিন্তু এই প্রশ্নের সঙ্গে সঙ্গে এই প্রশ্নতে কিন্তু অনেকগুলো প্রশ্ন আমরা দিয়ে রেখেছি যে লেন্সের ফোকাস দৈর্ঘ্য কোন কোন বিষয়ের উপর নির্ভর করতে পারে, লেন্স কোন দুটি লেন্সে কেন যে দুটো ফোকাস থাকবে, ঠিক আছে, ফোকাস তো দুটি আর দুটো ফোকাস দৈর্ঘ্য তো থাকতে পারে, তখন কোন ফোকাস দৈর্ঘ্যটাকে আমরা ফোকাস দৈর্ঘ্য বলে বলবো। তো এখন দেখো একটা লেন্স, তো এটা একটা নির্দিষ্ট মাধ্যম যার প্রতিসরাঙ্ক আছে, এটাকে যে একটা মাধ্যমে রাখা আছে তারও একটা প্রতিসরাঙ্ক আছে, দুপাশের প্রতিসরাঙ্ক আবার আলাদাও হতে পারে। তো এই জন্য লেন্সটা কিন্তু একটু জটিল। তো লেন্সের যেহেতু দুটো প্রতিসারক তল রয়েছে, দুই দিকে আলোর প্রতিসৃত হয়ে তাকে যে কেন্দ্রীভূত বা অভিসারী রশ্মিতে পরিণত করার ক্ষমতা দুদিকে সমান নাও হতে পারে, তার বক্রতা ব্যাসার্ধের উপর নির্ভর করে, মাধ্যমের উপর নির্ভর করে দুটো আলাদা হবে। তো সেই জন্য লেন্সের ক্ষেত্রে কিন্তু ফোকাস দৈর্ঘ্যটা দুদিকের মাধ্যমের প্রকৃতি, দুদিকের তলের হচ্ছে যে বক্রতা ব্যাসার্ধের উপর নির্ভর করবে। তাহলে এখানে এই দিকের যে বক্রতা ব্যাসার্ধ মনে করো এটার হচ্ছে R1, এই দিকের বক্রতা ব্যাসার্ধ মনে করো R2। তো এই যে ব্যাসার্ধ বক্রতা ব্যাসার্ধের উপর নির্ভর করবে আর দুপাশের মাধ্যম কি রয়েছে তার উপর নির্ভর করবে কিন্তু লেন্সের ফোকাস দৈর্ঘ্য। তো এখন ফোকাস বলতে কি, ধরো আমরা যে দুটো ফোকাস দৈর্ঘ্য বলে থাকি, একটাকে প্রথম মুখ্য ফোকাস আর একটাকে দ্বিতীয় মুখ্য ফোকাস। কেন প্রথম মুখ্য ফোকাস? যে সমান্তরালে আসা আলোক রশ্মিগুলো যেখানে মিলিত হয় সেটাকে কিন্তু ধরা হয় দ্বিতীয় মুখ্য ফোকাস, বোঝা গেছে। কিন্তু এই ফোকাস দৈর্ঘ্যটাকে, এই আলোক কেন্দ্র থেকে এই ফোকাস দৈর্ঘ্যটাকেই কিন্তু গাণিতিক ক্ষেত্রে ফোকাস দৈর্ঘ্য বলেই ধরা হয়ে থাকে। তো দ্বিতীয় ফোকাস, যে দ্বিতীয় মুখ্য ফোকাস বলে যেটাকে আমরা বলে থাকি, সেই দ্বিতীয় মুখ্য ফোকাসের ফোকাস দৈর্ঘ্যটাই কিন্তু আলোর ক্ষেত্রে, লেন্সের ক্ষেত্রে ফোকাস দৈর্ঘ্য হিসাবে আমরা বিবেচনা করে থাকি। কারণ যে আলোর জন্য যে লেন্সের যে প্রতিবিম্ব গঠিত হচ্ছে সেটা প্রচলিত নিয়ম মেনে যেই দিকে হয়ে থাকে সেটাকে এই জন্য ফোকাস দৈর্ঘ্য বলে ধরা হয়ে থাকে। তো কেন প্রথম মুখ্য ফোকাস হিসাবে যে আমরা সেটা ধরে থাকছি, যে আলোক রশ্মি যে বিন্দু থেকে প্রধান অক্ষের উপর অবস্থিত কোন বিন্দু থেকে আগত হয়ে গিয়ে লেন্সের উপর প্রতিষ্ঠিত হওয়ার পর সমান্তরাল হয়ে যায়, সেটাকেই আমরা বলে থাকি প্রথম মুখ্য ফোকাস। তো এইভাবে আমরা ফোকাস দৈর্ঘ্যটাকে সাধারণত আমরা কোনটাকে নির্বাচন করব, দ্বিতীয় মুখ্য ফোকাসের যে দৈর্ঘ্যটাকেই সাধারণত ফোকাস দৈর্ঘ্য বলে আমরা বিবেচনা করব, কারণ প্রচলিত নিয়ম অনুযায়ী যে দৈর্ঘ্যটা মাপ করার রয়েছে সেটাকে এটা হিসেবে ধরা হয়ে থাকে। আর যদি বইতে কোনো ফোকাস দৈর্ঘ্য না দেওয়া থাকে সাধারণত দ্বিতীয় মুখ্য ফোকাস দৈর্ঘ্যটাকেই ধরা হয়ে থাকে। আর প্রথম মুখ্য ফোকাসটাকে কিন্তু অ্যাকচুয়ালি সেটাই হয়ে যায় যে আলোর প্রতিবিম্ব গঠনের যে নিয়ম অনুযায়ী সেই দিক থেকেই ওইটা হয়ে যায় হচ্ছে প্রথম মুখ্য ফোকাসটাকে এই কারণেই বলা হচ্ছে যে ওই বিন্দুটা যেটা সেখানটাই তৈরি হবে প্রতিবিম্ব সমান্তরাল রশ্মি আগত, তো সেটাই ফোকাস দৈর্ঘ্য ধরা হয় আর এটাকেই প্রথম মুখ্য ফোকাস হিসাবে ধরা হয়ে থাকে। আর যেহেতু দুটো প্রতিসারক তল রয়েছে সেই জন্য দুদিকে আমাদের দুটো ফোকাস আমরা পেয়ে থাকি।
এই দিকেরটা 1, এদিকে 2 ফোকাস দৈর্ঘ্যের দিক থেকে। তো বোঝা গেছে যে ফোকাস দৈর্ঘ্য কিন্তু আবার কোন কোন বিষয়ের উপর নির্ভর করবে। তাহলে ফোকাস দৈর্ঘ্য যেটা আমরা বলছি, যে আলোটা আসছে সেই আলোর তরঙ্গ দৈর্ঘ্যের উপর নির্ভর করবে প্রত্যেকটা। কারণ আমরা জানি আলোর যে প্রতিসরণটা আলোর বর্ণের বা যে তার তরঙ্গ দৈর্ঘ্যের উপর নির্ভর করতে, ফোকাস দৈর্ঘ্যটাও কিন্তু আলোর তরঙ্গ দৈর্ঘ্যের উপর নির্ভর করবে। বোঝা গেল? আলোর তরঙ্গ দৈর্ঘ্যের উপর নির্ভর করবে। সেই জন্যই তো আমরা পড়েছিলাম যে আলোর যে বিচ্ছুরণও ঘটে যায় লেন্সের মধ্য দিয়ে আসা আলোর সঙ্গে সঙ্গে। এছাড়া মাধ্যম দুপাশে যেটা রয়েছে μ2 কিংবা এক্ষেত্রে আমাদের চিত্রে যে μ3 যেগুলো রয়েছে, সেই দুপাশের মাধ্যমের উপরও কিন্তু নির্ভর করবে। তৃতীয়ত বক্রতা ব্যাসার্ধ, লেন্সটার যে বক্রতা ব্যাসার্ধটা সেইটার উপর, দুপ্রান্তের যে বক্রতা ব্যাসার্ধ R1 কিংবা R2 এইগুলো উপর ও নির্ভর করবে। তো এই হচ্ছে লেন্স সম্পর্কিত যে যে প্রশ্নগুলো আমাদের মাথায় আসে। তো সেইটা এবারে লেন্সের পারিপার্শ্বিক মাধ্যম এবং লেন্সের আচরণটা কি রূপ একটু ভালো করে বোঝার চেষ্টা করো। লেন্সটা কিন্তু অভিসারী করার ক্ষমতা বা অপসারী আলোক রশ্মিগুচ্ছ করার ক্ষমতা কিন্তু দুপাশের মাধ্যমের উপর নির্ভর করবে। আমরা সেইটার উপরই বেস করে একটা যে প্রশ্ন আছে সেইটা আলোচনা তো করব। তো সেই জন্য তাহলে কোন লেন্সের দুপাশের মাধ্যমটা কিন্তু ইম্পর্টেন্ট। ধরো মনে করো এটা একটা কাচের তৈরি যে উভয় উত্তল লেন্স। তো এই লেন্সটাকে যদি আমরা কোন হচ্ছে ধরো সাপোজ বলছি না, এর প্রতিসরাঙ্ক আমি μ1 দিয়ে প্রকাশ করছি এবং বাইরের প্রতিসরাঙ্ক আমি ধরো মনে করছি μ2, একটা মাধ্যমের মধ্যে এইটা রয়েছে। তো এখন এই যে লেন্সটার প্রতিসরাঙ্ক যদি মাধ্যমের প্রতিসরাঙ্কের থেকে বেশি হয়, তখন সমান্তরাল আলোক রশ্মিগুলো এসে পড়ে এই দিকে কনভার্জ হয়ে যায়, অর্থাৎ এটা একটা অভিসারী আলোক রশ্মির মতো আচরণ করবে। কারণ এই প্রত্যেক জায়গায় প্রতিসরণের নিয়ম মেনে লঘু থেকে ঘনর দিকে গেলে অভিলম্ব থেকে বেঁকে আসবে। সেই জন্য দুটো মাধ্যম, দুটো প্রতিসারক তলে আলটিমেট বাঁক হয়ে বাঁক নিয়ে সে কিন্তু যে একটা বিন্দুতে মিলিত হবে। কিন্তু অর্থাৎ এক্ষেত্রে μ1 টা গ্রেটার দেন μ2 যদি হয় অভিসারী। কিন্তু এখন দেখো এই লেন্সটা অর্থাৎ যে কোনো একটা গোলীয় তল এখানে রয়েছে, একটা প্রতিসারক তল রয়েছে। এক্ষেত্রে দেখো এইখানটা আমি যদি μ1 টাকে লেস দেন μ2 বলি, অর্থাৎ μ2 মিডিয়ামে এটাকে রাখা হয়েছে, μ2 মিডিয়ামে রাখা হয়েছে, তাহলে যে সমান্তরাল আলোর রশ্মিগুলো এসে পড়ছে সেইখানে বিভেদ তল অনুযায়ী সে প্রতিষ্ঠিত হবে কত, অভিলম্ব থেকে দূরে সরে যাবে। ঠিক এক্ষেত্রে এই তলে পড়ার সময়ও দূরে সরে যাবে, অর্থাৎ এক্ষেত্রে আলোক রশ্মিটা অপসারী আলোক রশ্মিতে পরিণত হবে। প্রতিসরণের নিয়ম ফলো করেই এই চিত্রগুলো আমরা আঁকলে বুঝতে পেরে যাব যে যদি লেন্সটাকে আলোকীয় আরো ঘন মাধ্যমে, তার যে উপাদানের তুলনায় বেশি ঘন আলোকীয় ঘনত্ব মাধ্যমে রাখা হয়, তখন সেটা অপসারী লেন্স অর্থাৎ অবতল লেন্সের মতো অপসারী আলোক রশ্মিতে পরিণত করে দেয় সমান্তরাল গুলোকে। এটা অবতল লেন্সের মতো আচরণ করবে, কিন্তু এক্ষেত্রে এটা উত্তল লেন্সের মতো আচরণ করে। এই যে প্রশ্নটা, এইটারই প্রশ্ন, এই যে যুক্তিটা দিয়েই কিন্তু আমরা জলের মধ্যে থাকা কোনো বায়ুর বুদবুদ কোন ধরনের লেন্সের মতো আচরণ করবে এটা আমরা ব্যাখ্যা পেয়ে যাব। মনে করো জলের মধ্যে থাকা একটা বায়ুর বুদবুদ, তাহলে এর প্রতিসরাঙ্ক μ1 আর বাইরের জলের প্রতিসরাঙ্ক তোমরা দেখতে পাচ্ছ μ1 টা লেস দেন μ2। তাহলে এখান থেকে আগত আলোক রশ্মিগুচ্ছ গুলো কিন্তু এই একটা লেন্সের তল তোমরা শুধু ধরে নাও, এরকম ওই দিক থেকে না এঁকে তোমরা মনে করো এই দিক থেকে লেন্সটা দুটো তল, এইটা একটা লেন্স, এইটা একটা লেন্স। তাহলে এই দিক থেকে যে রশ্মিগুলো যাবে প্রতিসৃত হয়ে অপসারী রশ্মিগুচ্ছতেও পরিণত হয়ে যায়। অর্থাৎ এক্ষেত্রে এটা একটা কিন্তু যে অবতল, যদিও দেখতে একটা উত্তল, যে তলটা হচ্ছে উত্তলাকার হচ্ছে, কিন্তু কার্ভেচারটা দেখেও কিন্তু আমরা তার কার্যকারিতাটা বুঝতে পারবো না। এখানে উত্তল মতো দেখতে হলেও যে বায়ুর বুদবুদটা এখানে কিন্তু এটা অবতল লেন্সের মতো সে আচরণ করবে। বোঝা গেল? তো এইভাবে কিন্তু আমরা প্রত্যেকটা প্রশ্নকে যুক্তি দিয়ে তোমরা সেখানে ব্যাখ্যা করতে পারবে বিষয়টা কি হচ্ছে। এরপরে দেখো লেন্সের ফোকাস দৈর্ঘ্য এবং বিবর্ধন, এদের মধ্যে সম্পর্কটা একটু ঠিক মতো করে বুঝে বল। তাহলে লেন্সের যে ফোকাস দৈর্ঘ্য
আর বিবর্ধনের মধ্যে ফোকাস দৈর্ঘ্য বাড়লে কি বিবর্ধন বাড়বে না ফোকাস দৈর্ঘ্য কি ব্যাপারটা কি? লেন্সের যে আমরা ফর্মুলা আমরা পড়েছি 1/v - 1/u = 1/f, এইটা থেকেই আমরা এখন বোঝার চেষ্টা করছি। এই যে সমীকরণটাকে যদি আমি উভয় পক্ষকে ধরো v দিয়ে ভাগ করে গুণ করে দিচ্ছি, তাহলে v ভাজিত v মানে 1 মাইনাস v/u মানে হয়ে যাবে m সমান v/f। তো এক্ষেত্রে আমি m টাকে যদি নিয়ে যাই ওপাশে তাহলে হয়ে যাচ্ছে 1 প্লাস v/f সমান হচ্ছে f প্লাস v/f। এই একটা রিলেশন পেতে পারি। আবার যদি এই রিলেশনটাকে উভয় পক্ষে আমি u দিয়ে ভাগ করি তাহলে এখানে পেয়ে যাব 1/m, কারণ u/v হয়ে যাচ্ছে উল্টা দিক থেকে 1/m মাইনাস 1 সমান হচ্ছে কি u/f। তো এখান থেকে অর্থাৎ u দিয়ে ভাগ করার পর এখানটাকে থেকে যদি পেয়ে যাচ্ছি 1/m টাকে রেখে দিলে হচ্ছে u/f প্লাস 1, এখান থেকে u প্লাস f/f। তো এই সমীকরণটাকে উল্টে দিলে এখন পেয়ে যাবে m সমান f/u প্লাস f। তো দেখতে পাচ্ছ এই যে দুটো রিলেশন ভির সঙ্গে অর্থাৎ প্রতিবিম্ব দূরত্বের সঙ্গে বা বস্তু দূরত্বের সঙ্গে ফোকাস দৈর্ঘ্যের যে সম্পর্কটা, এই সম্পর্কটা থেকে একটু আমরা আলোচনাটা করা যাক। এখন একটা দেখো, উত্তল লেন্সের ক্ষেত্রে প্রথা অনুযায়ী ফোকাস দৈর্ঘ্য সাধারণত হয়ে থাকে পজিটিভ, আর বস্তু দৈর্ঘ্য এইদিকে যেহেতু বস্তু রাখা হয় এটা হয়ে থাকে নেগেটিভ। ফোকাস দৈর্ঘ্য পজিটিভ, বস্তু দৈর্ঘ্য নেগেটিভ। তাহলে নিচের হরটা একটা প্লাসের সঙ্গে একটা মাইনাসের যোগফল হচ্ছে, মানে হরটা সবসময় কম হচ্ছে, আর ফোকাস দৈর্ঘ্য তো অল টাইম পজিটিভ। তাহলে এক্ষেত্রে যত ফোকাস দৈর্ঘ্য বাড়বে নিচের হরটা কিন্তু কমে যাবে, অর্থাৎ এমটা বৃদ্ধি হবে এফ বাড়লে। বুঝতে পারছো, কারণ এফটা হচ্ছে পজিটিভ চিহ্নের প্রকরণ থেকে, আর বস্তুটা আলোর যেহেতু বাম দিকে রয়েছে লেন্স থেকে এদিকে নেগেটিভ ধরা হয়, তাহলে ইউ হচ্ছে অল টাইম নেগেটিভ, এফ হচ্ছে পজিটিভ। তো এই যে দুটো কন্ডিশন, যত এফ পজিটিভ বাড়াবো তখন কিন্তু এই বিয়োগফলটা হরটা বেড়ে যেতে থাকবে, বিয়োগ হয়ে মানে হরটা ছোট হতে থাকবে, প্লাস মাইনাসের অপরদিকে লবটা বড় হচ্ছে, তো এম এর মান বৃদ্ধি পাবে। যত ফোকাস দৈর্ঘ্য বাড়াবো আমরা কিন্তু লেন্সের যে বিবর্ধন ক্ষমতাটাও কিন্তু ধীরে ধীরে বাড়তে শুরু করবে। অপর পক্ষে ঠিক সেরকম যতক্ষণ পর্যন্ত আমরা ইউ কে বাড়াতে থাকবো, যত দূরের দিকে নিয়ে চলে যাবো দেখতে পাবো এই মাইনাস নেগেটিভ যুক্ত হয়ে যাবে, কিন্তু ফোকাস দৈর্ঘ্য যদি একই থেকে থাকে তখন কিন্তু বিবর্ধনটা কম হবে। তো এইভাবে আমরা কোন একটা লেন্সের যে ফোকাস দৈর্ঘ্য আর বিবর্ধনের মধ্যে আমরা সম্পর্কটা এখানে বুঝলাম। অর্থাৎ এর সঙ্গে সঙ্গে আমরা যদি লেন্সের ক্ষমতা সঙ্গে, সেটা আমরা পূর্বেই আলোচনাটা করে নিয়েছি, তো এই প্রশ্নটা সঙ্গে সঙ্গে অর্থাৎ আমাদের প্রথম পর্বের যে আলোচনাগুলো আমরা করব বলেছিলাম লেন্স সম্পর্কিত যে বিভিন্ন যে প্রশ্নগুলো আমাদের মাথায় আসে বা সেইগুলো সম্পর্কে আমাদের সঠিক একটা ধারণা আমরা লাভ করলাম। তো এরপরে আমরা যেটা বলছিলাম বিভিন্ন যে ব্যবহারগুলো, এটাও তোমরা বইতে পাবে। লেন্সের ব্যবহারগুলো তোমরা লেন্স যে প্রতিবিম্ব গঠন করে সেই প্রতিবিম্ব গঠন করার যে প্রকৃতি থেকে তার ব্যবহারটা কিন্তু পেয়ে যাবে। তাহলে ব্যবহার বলতে আমরা এখানে উত্তল লেন্সের ব্যবহার আর অবতল লেন্সের ব্যবহার। তো এখন উত্তল লেন্সের ব্যবহার বলতে তোমরা বুঝতে পারছো এটাকে সাধারণত ক্যামেরাতে প্রতিবিম্ব সৎ প্রতিবিম্ব যেহেতু গঠন করে এটাকে আমরা ক্যামেরাতে ইউজ করা হয়ে থাকে। দ্বিতীয়ত কি বিবর্ধক কাঁচ হিসাবে এর ব্যবহার করা হয়ে থাকে। তার প্রতিবিম্ব গঠনের বৈশিষ্ট্য থেকে তার ফোকাসের মধ্যে রাখলে সে বিবর্ধক কাঁচ তৈরি করে দিতে পারে। আর কি করতে পারে, আর হচ্ছে বিবর্ধক কাঁচ ছাড়াও তোমরা আরো জানবে এটাকে কিন্তু আমাদের চোখের যে বিভিন্ন দৃষ্টিগুলোর সমস্যা দেখা দিলে তার প্রতিকার করার ক্ষেত্রে বিশেষ করে দীর্ঘ দৃষ্টি, অর্থাৎ দূরের জিনিসকে ভালো দেখতে পাই কিন্তু কাছ পাচ্ছি না, দীর্ঘ দৃষ্টির ক্ষেত্রে সেটার ক্ষেত্রে এর ব্যবহারটা করা হয়ে থাকে। তার সঙ্গে সঙ্গে বিভিন্ন যে টেলিস্কোপ দূরবীক্ষণ যন্ত্রের ক্ষেত্রে বা মাইক্রোস্কোপ যন্ত্রের অভিনেত্র তৈরির ক্ষেত্র এটা ব্যবহার করা হয়ে থাকে। অর্থাৎ অণুবীক্ষণ যন্ত্র আর
যে দূরবীক্ষণ যন্ত্র, এইগুলোতে এদের ব্যবহার নির্দিষ্ট নির্দিষ্ট পজিশনে করা হয়ে থাকে। তো বিবর্ধক কাঁচ দৃষ্টি বৃদ্ধি করার ক্ষেত্রে, দৃষ্টির যে অর্থাৎ চোখের সমস্যার ক্ষেত্রে ব্যবহার। অবতল লেন্সেরও ব্যবহার তোমরা ঠিক পেয়ে যাবে। এখানে যেহেতু আমরা জানি যে সব সময় এ কি করে হচ্ছে প্রতিবিম্বগুলো খর্বাকৃতি তৈরি করে, অর্থাৎ প্রশ্ন যদি আসে কোন লেন্স রয়েছে যে সর্বদাই হচ্ছে ক্ষুদ্র প্রতিবিম্ব এবং অসৎ প্রতিবিম্ব তৈরি করে, সেটার ক্ষেত্রে হবে অবতল লেন্স। কিন্তু উত্তল লেন্সের ক্ষেত্রে তোমরা ভালো করে বিবেচনা করো, বিভিন্ন সময়ে যে প্রতিবিম্বগুলোর আকার আকৃতি এবং প্রকৃতি চেঞ্জ হচ্ছে। তো এই অবতল লেন্স যেহেতু সর্বদাই ক্ষুদ্র প্রতিবিম্ব তৈরি করে, তো এটা কিন্তু আবার অপসারী আলোক রশ্মিতে পরিণত করতে পারে সমান্তরাল রশ্মিকে। তো সেই জন্য এগুলোকে কি করা হয়ে থাকে, যে দরজার ক্ষেত্রে, আই হোলের ক্ষেত্রে অনেক সময় ব্যবহার করা হয়, কিংবা কোনো যে লাইট, টর্চ লাইট কিংবা কোনো বড় লাইটের সামনে এটা একটা প্রতিসারক মাধ্যম হিসেবে ব্যবহার করে আলোক রশ্মিটাকে একটু বাইরের দিকে ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে এটাকে ব্যবহার করা হতে পারে। তো এই রকম ভাবে যেখানে আমাদের ক্ষুদ্র সমশীর্ষ প্রতিবিম্ব তৈরি করার দরকার পড়বে, যেখানে আলোক রশ্মিটাকে ছড়িয়ে দেওয়ার দরকার পড়বে, ঠিক সেই রকম হ্রস্ব দৃষ্টির ক্ষেত্রেও, অর্থাৎ কাছের জিনিস ভালো দেখা যাচ্ছে মানুষের চোখে, যে মানুষটা দূরে ভালো পাচ্ছে না দেখতে, সেই সমস্ত ক্ষেত্রে আমরা অবতল লেন্সকে ব্যবহার করে তার সমাধানটা করে থাকি। তো এই বিভিন্ন বিষয়গুলো আমরা জানলাম, যে ব্যবহারগুলো তোমরা বইটা ভালো করে পড়ে বিভিন্ন সময় যে প্রশ্নগুলো আসে তারও উত্তর দিতে পারবে। এরপরে আমাদের আজকের যে পড়ানোর যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, যে বিভিন্ন গাণিতিক প্রশ্নগুলোর সমাধানটা আমরা কি করে করব। তো গাণিতিক প্রশ্নগুলো যেগুলো সাধারণত পরীক্ষায় পড়ে, তো সাধারণত তোমাদের এক্ষেত্রে কিন্তু সিলেবাসে যদিও আমরা চিহ্নের প্রকরণটা বারবার করে উল্লেখ করে যাচ্ছি, কিন্তু তোমাদের যখন গাণিতিক প্রশ্ন সমাধান করতে যাবে সেখানেও অনেক সময় না ইউজ করেও তোমরা একটা যে তার সমাধানে পৌঁছে যেতে পারবে। তো তবে আমরা চাইবো যে তোমরা চিহ্ন প্রকরণ, যেটা আমরা বারবার বলেছি তোমরা বুঝেছো, সেটাকেই প্রয়োগ করার চেষ্টা করো। এখন যে সমস্ত গাণিতিক প্রশ্নগুলো এখানে রয়েছে তোমাদের সামনে, এইগুলো হচ্ছে গাণিতিক প্রশ্নগুলো, আর এইগুলো আমাদের বিশেষ প্রশ্ন হিসেবে আমরা আলোচনাটা করে নিয়েছি। তো এইগুলো হচ্ছে গাণিতিক প্রশ্ন। এইগুলোর সমাধান তোমরা নিশ্চয়ই এটাকে করার চেষ্টা করতে পারো। কিভাবে তোমরা, ছোট কয়েকটা উদাহরণ আমরা এখানে তুলে রেখেছি, যাতে করে এই দুটো সাধারণত টাইপ করে রাখলেও অনেক ধরনের প্রশ্নের সমাধান তোমরা করতে পারবে। তো চলে আসো। তো এক্ষেত্রে আমরাও চাইবো একটা চিত্র অঙ্কন করতে, যে চিত্রটার ক্ষেত্রে অঙ্কনের প্রণালীর যে ক্ষেত্রে চিহ্ন প্রকরণ যুক্ত ব্যবহার করার যে নিয়ম রয়েছে সেইভাবেই অঙ্কনটা করব। তো দেখো কোন ধরনের লেন্স দ্বারা সৎ এবং অসৎ উভয় প্রকার প্রতিবিম্ব গঠিত হয়, এটা নয়, আমরা 3 আর 4 এই দুটো প্রশ্নকে আমরা যদি দেখি, একটি বস্তুর 5 সেন্টিমিটার, বস্তুর কিটা 5 সেন্টিমিটার, প্রশ্নটা এখানে তোলাটা একটু সম্ভবত গন্ডগোল হয়েছে। একটি বস্তুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার, একটি বস্তুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার, অর্থাৎ বস্তুটার দৈর্ঘ্য বা উচ্চতার যাই বলি প্রদত্ত হিসাবে আমরা যেটা পাচ্ছি 3 নম্বর প্রশ্নটা করার জন্য, বস্তুর দৈর্ঘ্যটা হচ্ছে প্রদত্ত তথ্যগুলো এই 5 সেন্টিমিটার। এটিকে উত্তল লেন্সের সামনে 2 সেন্টিমিটার দূরে রাখলে তাহলে বস্তু দূরত্ব এক্ষেত্রে 2 সেন্টিমিটার। বস্তু দূরত্ব সবসময় নেগেটিভ হয় আমরা জানি। 10 সেন্টিমিটার দৈর্ঘ্যের প্রতিবিম্ব পাওয়া যায়, প্রতিবিম্বটা h ড্যাশ সমান 10 সেন্টিমিটার। এখানে যেহেতু চিহ্ন প্রকরণ কিন্তু সেরকম উল্লেখ করেনি, তো প্রতিবিম্বটা তার সমশীর্ষক না অবশীর্ষক সেরকম কিছু তথ্য নেই, তো আমরা সেটাকে পজিটিভ ধরলাম। রৈখিক বিবর্ধন আর প্রতিবিম্ব দূরত্ব কত? রৈখিক বিবর্ধন, অতএব রৈখিক বিবর্ধন আমরা যেটা জানি h ড্যাশ বাই h, এটা করে সিম্পল ভাবে h বাই 10 বাই 5 করে আমরা পেয়ে যাচ্ছি 2। রৈখিক বিবর্ধন আবার আমরা জ্যামিতির যে চিত্র থেকে, জ্যামিতিক চিত্র থেকে আমরা জানি এই বিবর্ধনটাকে আমরা আবার প্রতিবিম্ব দূরত্ব, বস্তু দূরত্বের আকারেও কনভার্ট করে আমরা এটাকে লিখতে পারি। তো এই সূত্রটার থেকে এবার আমাদেরকে যেটা জানতে চেয়েছে, আবার দিয়ে আমি সূত্রটা লিখলাম, আবার m সমান v বাই u ও হয়। তো এক্ষেত্রে m এর জায়গায় আমি এখন 2 মানটা বসাবো। এখন বস্তু দূরত্বটা তোমাদেরকে দেওয়া রয়েছে 2, তো এখানে নেগেটিভ সাইনটাকে আমরা যদি নেগলেক্ট করে লিখতেও পারি বা ইউজ করতেও পারি, -2 সঙ্গে সঙ্গে প্রতিবিম্বটা v। এক্ষেত্রে তাহলে আমি পেয়ে যাব
যে ভি সমান -4 সেন্টিমিটার। প্রতিবিম্ব দূরত্বটা নেগেটিভ হওয়ার অর্থ হচ্ছে কি বস্তুর দিকেই তৈরি হচ্ছে। যদি আমরা সাইন কনভেনশন ইউজ করে আমরা এখানে বুঝতে পারবো যে লেন্সটা যদি এইটা হয়ে থাকে, বস্তু দূরত্ব যেদিকে রেখেছিল সেটা যদি ইউ হয়ে থাকে তাহলে এটা নেগেটিভ। আবার যেহেতু ভি বেরোচ্ছেও নেগেটিভ, তাহলে নিশ্চয়ই এটা অসৎ প্রতিবিম্ব তৈরি করেছে। কারণ উত্তল লেন্স যে যখনই অসৎ প্রতিবিম্ব তৈরি করে জানি তার হচ্ছে বিবর্ধন, এখানটায় বিবর্ধন বলছি, প্রতিবিম্ব দূরত্বটা নেগেটিভ হয় এবং বিবর্ধনটা নেগেটিভই হওয়ার কথা। তো এক্ষেত্রে কিন্তু বিবর্ধনটা এখানে পজিটিভ এসেছে, দুটো নেগেটিভের অনুপাত হওয়ার ফলে কিন্তু এসে গেছে বিবর্ধন পজিটিভ। কথার অর্থ হচ্ছে অসৎ প্রতিবিম্ব। তাহলে বিবর্ধনটা যদি নেগেটিভ হয় এটা হচ্ছে অসৎ প্রতিবিম্ব গঠন করে, এটা আমরা আগে যেটা বুঝেছিলাম। আর পজিটিভ হলে বিবর্ধন পজিটিভ হলে অসৎ আর নেগেটিভ হলে সৎ প্রতিবিম্ব। এই বিষয়টাও এখানে আমাদের কাছে একটু স্পষ্ট হচ্ছে। তো এইভাবে একটা গাণিতিক প্রশ্ন যেটা তোমাদের কাছে ছিল সেটাকে সিম্পল সূত্রের সাহায্যে ব্যবহার করে চিহ্ন প্রকরণটাকে তোমরা যদি ওভারলুক করো এই মুহূর্তে, তবেও কিন্তু একটা উত্তরে তোমরা পৌঁছে যাবে। এর পরের যে আরেকটা প্রশ্ন রয়েছে সেম টাইপের একটা প্রশ্ন, তো সেটাকে দেখো, এটা কোশ্চেন নম্বর 3টা আলোচনা করলাম। এরপরে প্রশ্ন যে 4টা রয়েছে সেইটা একটু ভালো করে দেখো। 4 নম্বর প্রশ্নটা কি রয়েছে? 4 নম্বর প্রশ্নটার সলিউশন আমরা করতে যাচ্ছি যে 6 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটা বস্তুকে, তাহলে এক্ষেত্রে বস্তু দৈর্ঘ্য হচ্ছে 6 সেমি। প্রদত্ত তথ্যগুলোকে আমরা কালেক্ট করে নিচ্ছি। বস্তুর দৈর্ঘ্য 6 সেন্টিমিটার। একটি উত্তল লেন্সের সামনে এত দূরত্বে রাখলে তাহলে বস্তু দূরত্বটা এটা আমরা নেগেটিভ হয় জানি 2.4 সেন্টিমিটার। লেন্স থেকে 4.8 সেন্টিমিটার দূরত্বে প্রতিবিম্ব গঠিত হলো। প্রতিবিম্বটা এখন কোথায় গঠিত হচ্ছে তার সম্পর্কে কোনো তথ্য নেই, তো আমরা 4.8 সেন্টিমিটার দূরত্বে যেহেতু চিহ্ন দিয়ে লেখেনি গঠিত হয়েছে। রৈখিক বিবর্ধন ও প্রতিবিম্বের দৈর্ঘ্য নির্ণয় করো। তো রৈখিক বিবর্ধনের যে আমরা সূত্র জানি সেখানে v/u, যেহেতু আমরা জানি এখানে দৈর্ঘ্যের আকারে যেহেতু দেওয়া রয়েছে, এর আগের গণিতটাতে দূরত্বের আকারে এখানে দেওয়া রয়েছে, দৈর্ঘ্যের আকারে সেখানে দেওয়া ছিল। তো এই ক্ষেত্রে তোমরা পেয়ে যাচ্ছ যে 4.8 ভাজিত 2.8 অর্থাৎ -2 পাচ্ছ। বিবর্ধন নেগেটিভ পাচ্ছ, অর্থাৎ এখানে সৎ প্রতিবিম্ব তৈরি হচ্ছে আমরা ধরে নিতে পারি। তাহলে বিবর্ধনটা নেগেটিভ এখানে, তাহলে আমাদের যে কনভেনশন অনুযায়ী সৎ বিম্ব হয়েছে এটা আমরা ধরে নিচ্ছি। এরপরে আবার আমরা ব্যবহার করব m সমান h'/h, অর্থাৎ প্রতিবিম্ব উচ্চতা বা প্রতিবিম্বের যে দৈর্ঘ্য বাই বস্তুর দৈর্ঘ্যের অনুপাত। তো সেখান থেকেও আমরা এই তথ্যটা বসালে, আর বিবর্ধনের জায়গায় যে -2 পেয়েছি আর h' আমরা বের করব বাই h এর জায়গায় বসাবো 6। তো এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি h' সমান -12। তো দেখতে পাচ্ছ প্রতিবিম্বের যে উচ্চতাটা সেটা নেগেটিভ হওয়ার অর্থ যে উল্টো দিকে অবশিষ্ট ভাবে তৈরি হয়েছে। এইদিকে বস্তু রেখেছি, এইদিকে আমরা চিহ্ন কনভেনশন অনুযায়ী এখানে বুঝতেই পারছো নেগেটিভ হয়েছে, অর্থাৎ এটা সৎ প্রতিবিম্ব তৈরি হচ্ছে, আমরা এটা বুঝতে পারছি। তো এর আগের প্রশ্নটা ছিল সেটা কিন্তু একটা অসৎ প্রতিবিম্ব, এটা তৈরি হচ্ছে সৎ প্রতিবিম্ব। তাহলে রৈখিক বিবর্ধনটা আমরা পেয়েছিলাম -2, প্রতিবিম্বের দৈর্ঘ্যটা পেলাম -12, অর্থাৎ এই মাইনাস সাইনটা আমাকে অবশীর্ষ এইটা নির্দেশ করছি, আর মাইনাস সাইনটা এখানে প্রতিবিম্বের প্রকৃতিটাকে এখানে ক্ল্যারিফাই করে দিচ্ছি। তো এই হচ্ছে আজকের যে লেন্স সম্পর্কিত যে আলোচনাগুলো কিংবা গাণিতিক প্রশ্নগুলো, এই সমস্ত বিষয়গুলো তার ব্যবহারগুলো নিয়ে আলোচনা করব বলেছিলাম। তার এই যে ছোট্ট ভিডিওটা এখানেই সমাপ্ত ঘটছে। তোমরা ভিডিওটাকে ভালো করে দেখবে, বিশেষ করে বারবার বলছি পড়ার মতো করে মানসিকতা নিয়ে তোমরা দেখবে, সঙ্গে সঙ্গে বইটাকেও ফলো অবশ্যই করবে। তো এই হচ্ছে আজকের পড়া।